প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও লেকচারটি হবে গ্যাস সূত্রসমূহের লেখচিত্র নিয়ে। এতদিন ধরে আমরা যে ধরনের গ্যাস সূত্রসমূহ পড়ে এসেছি, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, লুসাকের সূত্র, আজকে আমরা সেই সূত্রসমূহের লেখচিত্র বা গ্রাফ কিভাবে ড্র করতে হয় সেগুলো আজকে দেখব। সো ক্লাসটি শুরু করার আগে আমরা মূলত লেখচিত্রর যে বেসিক কথাবার্তা আছে সেগুলো নিয়ে আমরা ক্লাসটি শুরু করব। দেন সাবসিকুয়েন্সিয়ালি আমরা বিভিন্ন যে গ্যাস সূত্রসমূহ পড়ে এসেছি সেগুলোর গ্রাফ জেনারেট করব। সো চলো প্রথমেই আমরা গ্যাস সূত্রসমূহের বেসিকগুলো নিয়ে নিই। চলো ধরা যাক তোমার কাছে একটি স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে। সেই স্থানাঙ্ক ব্যবস্থার এই অক্ষটিকে আমি ধরে নিলাম এক্স অক্ষ এবং এই অক্ষটিকে আমি ধরে নিলাম ওয়াই অক্ষ। তো এখন যদি আমি তোমাকে বলি y ইকুয়ালস টু বি এর একটি গ্রাফ টানো, তখন তুমি কি করবে? সো তোমরা যারা এইচএসসিতে হায়ার ম্যাথের থার্ড চ্যাপ্টার সরলরেখা সম্পর্কে ধারণা রয়েছে, তোমরা কিন্তু দেখেই বলে ফেলতে পারছো যেহেতু y ইকুয়ালস টু বি, যেখানে বি হচ্ছে একটি ধ্রুবক, তার মানে এটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ। আমি আবার বলছি, ধরো তোমার y অক্ষ এটি, সো তুমি y ইকুয়ালস টু একটি ধ্রুবক লিখে ফেলতে পেরেছ। সো তখন তুমি যেটি করতে পারবে, তখন এক্স অক্ষের সমান্তরাল বরাবর এই একটি সরলরেখা টানতে পারবে। সো যখনই তোমাকে বলা হবে সামথিং ইকুয়াল টু ধ্রুবক, তখন তুমি কি করতে পারবে? ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল বরাবর একটা সরলরেখা টানতে পারবে। সো এখন ধরো তোমাকে আঁকতে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর একটা গ্রাফ। আচ্ছা, তোমরা যারা তোমরা যারা সরলরেখা চ্যাপ্টারটি পড়েছো, তোমরা ভালো করে জানো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আসলে একটি সরলরেখার সমীকরণ। y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আসলে কার সমীকরণ? একটা সরলরেখার সমীকরণ, যেখানে m হচ্ছে সরলরেখাটির ঢাল এবং সি হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ। আমি যখন গ্রাফটা আঁকবো তখন তোমরা একটু ভালো মতন বুঝতে পারবে। সো আমি কি বললাম? y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি কিসের সমীকরণ? এটি হচ্ছে একটি সরলরেখার সমীকরণ। এই যে সরলরেখা, এখানে m হচ্ছে সরলরেখাটির ঢাল এবং সি হচ্ছে এই যে এতটুকু অংশকে আসলে আমরা সি বলবো। এই যে এতটুকু অংশকে আমরা কি বলবো? সি বলবো। যে সে মূলবিন্দু থেকে কতটুকু দূরে গিয়ে আসলে ওয়াই কে ছেদ করেছে, সেটি হচ্ছে আমার সি এর পরিচয়। এবার দেখো, আমি যদি তোমাকে বলি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই সমীকরণটি না একে তুমি ওয়াই ইকুয়ালস টু এম এক্স আঁকো শুধু, তখন তুমি কি বুঝতে পারছো যে এখানে তোমার সি এর ভ্যালু কত? একটু খেয়াল করো, এখানে সি এর তোমার ভ্যালু কত? সি এর ভ্যালু এখানে 0 না, কারণ দেখো এখানে সি টার্মটি এখানে ছিল না, তাই আমি ইকুয়ালস টু 0 লিখতে পারি, তাই না? সো আমি লিখতে পারি y ইকুয়াল টু এম এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি? আবার সাজিয়ে লিখলে y ইকুয়ালস টু এম এক্স প্লাস 0, তাই না? সো এখানে সি এর যেহেতু কোনো ভ্যালু নেই, তাই আমি বলতে পারি y ইকুয়ালস টু এম এক্স সরলরেখাটি আসলে মূলবিন্দুগামী। এরকম y ইকুয়ালস টু এম এক্স সমীকরণটি কি হবে? মূলবিন্দুগামী। অন্যদিকে আমরা যদি y ইকুয়ালস টু a বাই এক্স এর সমীকরণ আঁকি, তখন যে সমীকরণটি দাঁড়ায় সেটি হচ্ছে আসলে অধিবৃত্ত। তখন সমীকরণটি কেমন হয়? অধিবৃত্ত। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটি আসলে অধিবৃত্ত। তাহলে এজ এ সামারি আমরা কি বলতে পারি? একটু খেয়াল করো, এজ এ সামারি আমি বলতে পারি যে এত কিছু মনে না রেখে আমি যদি শর্টকাটে মনে রাখতে চাই যেগুলো আমার এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, সেগুলো যদি আমি একটু সামারি টানি, তাহলে আমরা বলতে পারি যে যখন কোনো কিছু সমানুপাতিক হবে তখন সরল রেখা হয়। আবার বলছি, ধরো যে তুমি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে একটি গ্রাফ টানবে। সো এখানে এক্স এবং ওয়াই তারা যদি পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে অবশ্যই আমার যে গ্রাফটি হবে সেটা একটি সরল রেখা হবে। এই জিনিসটি ভালোভাবে মনে রাখবে, যদি সমানুপাতিক সম্পর্ক হয় গ্রাফটি কেমন হয়? সরল রেখা। অন্যদিকে এখানে কি দেখতে পাচ্ছ? এক্স এবং ওয়াই এর সম্পর্কটা কি? এখানে দেখো ওয়াই এবং এক্স এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, তাই না? কারণ এক্স যদি বেড়ে যায় ওয়াই কমে যাবে, এক্স কমে গেলে ওয়াই বেড়ে যাবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি দুটি জিনিসের মাঝখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় এবং আমি তাদের মাঝখানে গ্রাফ টানি, তাহলে আমার গ্রাফটি কেমন হবে? অধিবৃত্ত হবে। অধিবৃত্ত। অর্থাৎ যদি সমানুপাতিক হয়, যাদের মাঝখানে আমি গ্রাফ টানবো তারা যদি সমানুপাতিক হয় সরলরেখা, ব্যস্তানুপাতিক হলে অধিবৃত্ত। শুধুমাত্র এই দুটি কনসেপ্টই যদি তোমরা ভালোভাবে মনে রাখো, তাহলে তোমরা সব ধরনের লেখচিত্র আঁকতে পারবে। তো আমি একটু সামারি হিসেবে আবার বলে নিই,
যখনই হচ্ছে আমার কোনো জিনিস সমানুপাতিক হবে, দুটি জিনিসের মাঝখানে যদি আমি গ্রাফ টানি তারা যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে কি সরলরেখা, এবং যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমার গ্রাফ কেমন হবে, অধিবৃত্ত। এবং যদি দুটি জিনিসের গুণফল ধ্রুবক হয় বা আমরা যদি কিছু জিনিস সামথিং ইকুয়ালস টু ধ্রুবক লিখে ফেলতে পারি তখন আমার গ্রাফটি কেমন হবে, এক্স অক্ষের সমান্তরাল, তাই না? আশা করি যে লেখচিত্রের যে বেসিক সমূহ ছিল তা তোমরা বুঝতে পেরেছো। এখানে এই পিকচারটি তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যেখানে স্লাইডটি রয়েছে এই স্লাইডটি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এগুলোই হচ্ছে আমার পরবর্তী ক্লাসসমূহতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এবার চলো বয়েলের সূত্রের লেখচিত্র আমরা ড্র করি। তো প্রথমত বয়েলের সূত্র বলতে আমরা কি বুঝি? বয়েলের সূত্রতে আমরা কিন্তু পড়ে এসেছি যে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ আয়তন যখন বেশি হবে প্রেসার কমে যাবে, আয়তন যখন কম হবে প্রেসার বা চাপ বেড়ে যাবে। এটাই কিন্তু আমার বয়েলের সূত্র ছিল। সো এখানে স্পষ্টত তোমরা দেখতে পাচ্ছ যে পি আর ভি এর মাঝখানে যদি আমি সম্পর্ক টানি তাহলে পি আর ভি এর মাঝখানে রিলেশনশিপটি কি, অবশ্যই ব্যস্তানুপাতিক, তাই না? পি সমানুপাতিক 1/v, তো তার মানে হচ্ছে ভি এবং পি এর মাঝখানে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আর আমরা কিন্তু আগের স্লাইডেই দেখে এসেছি যখন দুটি জিনিসের মাঝখানে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তখন আমরা গ্রাফ কিভাবে টানি, অধিবৃত্ত, তাই না? সো এর মানে আমরা যখন বয়েলের সূত্র গ্রাফটি টানবো পি আর ভি এর মাঝখানে তখন অধিবৃত্ত একটা গ্রাফ পাবো, তাই না? আর এখানে একটু খেয়াল করো, এই যে অধিবৃত্ত গ্রাফটি পেয়েছি তাকে আমরা বলি সমষ্ণ রেখা। কেন সমষ্ণ রেখা একটু খেয়াল করো, এখানে দেখো বয়েলের সূত্র যেটি আছে সেটি কিন্তু পি আর ভি অর্থাৎ চাপ এবং আয়তনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে, এবং সেখানে স্থির কি ছিল, তাপমাত্রা স্থির ছিল। যে প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। আমি আবার বলছি, যে প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া, এবং সেই গ্রাফটাকে বলা হয় সমষ্ণ রেখা। এর মানে বয়েলের সূত্র থেকে আমরা যে লেখচিত্র পাবো সেটি হবে হচ্ছে সমষ্ণ রেখা। আশা করি ভালো মতন ধরতে পেরেছো জিনিসটি। এবার একটু খেয়াল করো, এখন আমরা একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করব। কিরকম একটু খেয়াল করো, এখানে আমরা গ্রাফ কাদের মাঝখানে আঁকতে চাচ্ছি, পি আর 1/v এর মাঝখানে। এবার কিন্তু আমরা পি আর ভি এর মাঝখানে আগের মতো আঁকতে চাচ্ছি না, এবার আমরা আঁকতে চাচ্ছি কি, পি আর 1/v এর মাঝখানে। সো একটু যদি লক্ষ্য করো এখানে পি আর 1/v হোল জিনিসটি, এই হোল জিনিসটি ভালোভাবে লক্ষ্য করো, এই হোল জিনিসটির সাথে পি এর সম্পর্ক কি, সমানুপাতিক। তোমরা হয়তো বলতে পারো যে এখানে ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? বাট পি এর সাথে এই যে হোল 1/v এর সম্পর্ক কি, সমানুপাতিক। আমরা প্রিভিয়াস স্লাইডে কি দেখেছিলাম, যদি সমানুপাতিক সম্পর্ক হয় তখন আমরা গ্রাফটা সরল রেখা টানি, তাই না? তো এর মানে পি এর সাথে 1/v এর যে হচ্ছে রিলেশনশিপটি হবে তা নিয়ে যদি আমি গ্রাফ টানি তাহলে সরল রেখা পাওয়া যাবে। তো আশা করি এই জিনিসটি ভালোভাবে ধরেছো তোমরা, যে পি আর ভি এর সম্পর্কটি কি, অবশ্যই সমষ্ণ রেখা এবং অধিবৃত্ত হবে। বাট আমরা যখন পি আর 1/v এর মাঝখানে গ্রাফ আঁকবো তখন কি হবে, সরল রেখা হবে। এবার আসো আরেকটা লেখচিত্র দেখি। ধরো তোমাকে বলা হলো যে পি আর পি ভি এর মাঝখানে একটা গ্রাফ টানতে, মানে পি অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলের মাঝখানে একটা গ্রাফ টানতে। সো তখন গ্রাফটি আসলে কেমন হবে সেটি তোমরা কিভাবে জাজ করবে? সো প্রথমত দেখো, আমরা প্রিভিয়াস স্লাইডে কি পড়ে এসেছিলাম, ওয়াই ইকুয়ালস টু যদি কখন আমি ধ্রুব সংখ্যা লিখতে পারি তখন আমার গ্রাফটি কি হয়, এক্স অক্ষের সমান্তরাল। আমি আবার রিপিট করছি, ওয়াই ইকুয়ালস টু যদি আমি ধ্রুব সংখ্যা লিখতে পারি তাহলে আমার গ্রাফটি কেমন হয়, এক্স অক্ষের সমান্তরাল। তো একটু লক্ষ্য করো বয়েলের সূত্র কি ছিল, পি সমানুপাতিক 1/v। তা আমি যদি সমানুপাতিক সম্পর্কটি তুলতে চাই অর্থাৎ সমানুপাতিক চিহ্নটি তুলতে চাই তাহলে কি আমি একটা কে লিখবো বা একটা সমানুপাতিক ধ্রুবক আনবো, এবং আমি যদি চাই এই পিটাকে এই ভিটাকে পি এর সাথে গুণাকারে লিখতে পারি না, তখন আমি কি লিখতে পারবো, পিভি ইকুয়ালস টু কে, রাইট? সো এর মানে আমি দেখতে পাচ্ছি এখানে পি আর ভি এর গুণফল কি, একটা ধ্রুব সংখ্যা না? আর আমরা দেখে এসেছি যখন দুইটি জিনিস বা কোনো একটি জিনিসের অ্যান্সার যদি ধ্রুব সংখ্যা বের হয় তখন আমরা কি করি, আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানি, তাই না? সো অর্থাৎ আমি বলতে পারি এখানে চাপ ও আয়তনের গুণফলের যে গ্রাফটা আমরা টানবো সেটি কি হবে, এক্স অক্ষ অর্থাৎ চাপের যে অক্ষ রয়েছে তার সমান্তরাল। এটি হচ্ছে মূলত বয়েলের সূত্রের লেখচিত্র ছিল আমাদের।
সো চলো এই কনসেপ্টগুলো ইউজ করে আমরা একটা ম্যাথ করি। সো প্রশ্ন এখানে দেওয়া আছে যে নিচের লেখকের জন্য তাপমাত্রা সম্পর্ক বের করো। লেখটি হচ্ছে এটি। এখানে কি বলা আছে যে এই যে লেখচিত্রটি রয়েছে সেখানে তাপমাত্রা সম্পর্ক বের করতে। আচ্ছা, তাপমাত্রা সম্পর্ক বলতে আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে এই যে T3 রয়েছে, T2 রয়েছে এবং T1 রয়েছে, এই তিনটির মাঝখানে আসলে কোনটি বড়। এখানে তাপমাত্রা সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে যে কোনটি বড়, এই T1, T2 এবং T3 এর মাঝখানে, এই তাপমাত্রাগুলোর মাঝখানে কোনটি বড়। সো একটু খেয়াল করো, প্রথমেই কি এটা একটি বয়েলের যে সূত্র রয়েছে তার একটা গ্রাফ, তাই না? এখানে চাপ এবং আয়তনের মাঝখানে একটি সম্পর্ক টানা হয়েছে, তাই তো? সো এখানে দেখতে পাচ্ছ এই যে প্রথম যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে T1 টেম্পারেচারে, দ্বিতীয় যে অধিবৃত্তটি রয়েছে সেটি হচ্ছে T2 টেম্পারেচারে, তৃতীয় যে অধিবৃত্তটি রয়েছে সেটা হচ্ছে T3 টেম্পারেচারে, তাই না? অন্যদিকে আমরা কি জানি? V সমানুপাতিক T। V সমানুপাতিক T, এই সূত্রটি যেন কার ছিল? এটি আসলে চার্লসের সূত্র, তাই না? তো চার্লসের সূত্র মতে কি? আসলে চার্লসের সূত্র মতে হচ্ছে তুমি যখন তাপমাত্রা বাড়াবে তখন আয়তন বৃদ্ধি পাবে। তুমি যখন তাপমাত্রা বাড়াবে তখন কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পাবে, তাই তো? সো একটু খেয়াল করো, এই যে T3 টেম্পারেচারে আয়তন কত? এতটুকু। T2 টেম্পারেচারে আয়তন কত? এতটুকু। T1 টেম্পারেচারে আয়তন কতটুকু? এতটুকু। সো একটু খেয়াল করো তো কোন জায়গায় আয়তন বেশি, কোন তাপমাত্রায় আয়তন বেশি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি T3-তে আয়তন সবচেয়ে বেশি, তাই না? আর আমরা কি জানি? আয়তন যেখানে বেশি, এই যে আয়তন যেখানে বেশি তাপমাত্রা সেখানে বেশি, অর্থাৎ T3 তাপমাত্রাতে T3 এর তাপমাত্রা সবচেয়ে বেশি হবে। কেন T3 তে তাপমাত্রা সবচেয়ে বেশি হবে? কারণ সেখানে আয়তন সবচেয়ে বেশি, তাই তো? তারপর T2-তে, তারপর T1-এ। অর্থাৎ এখানে তাপমাত্রা যদি সম্পর্ক বলতে চাই তাহলে আমরা কি বলবো? এখানে সবচেয়ে বড় হচ্ছে T3, দেন T2, দেন T1, রাইট? সো এভাবে চাইলেই আমরা খুব ইজিলি এভাবে যে সম্পর্ক নিয়ে যে ম্যাথগুলো আসে, গ্রাফগুলো আসে, সেখান থেকে যদি MCQ আসে তা আমরা সলভ করে ফেলতে পারবো। এবার আসো চার্লসের সূত্রের লেখচিত্রতে। তো ধরো তোমাকে বলা হয়েছে যে টি আর ভি এর মাঝখানে সম্পর্ক আঁকতে। আচ্ছা, আয়তন এবং যে তাপমাত্রা তাদের মাঝখানে যদি আমি সম্পর্ক আঁকি, আমরা কি জানি? তার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। চার্লসের সূত্রটা কি? ভি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বেড়ে যাবে। আর আমরা কিন্তু এর আগের স্লাইডেই দেখে এসেছি এই যে সমানুপাতিক সম্পর্কের জন্য আমরা কিরকম গ্রাফ টানি? সরল রেখা টানি, তাই তো? সো অর্থাৎ চার্লসের সূত্রতে ভি আর টি এর মাঝখানে যদি আমরা সম্পর্ক আঁকি তাহলে এটা কি হবে? একটা সরল রেখা হবে, তাই না? এদিকে চার্লসের যে রেখাটি রয়েছে বা লেখচিত্রটি রয়েছে তাকে আমরা বলি সমচাপ রেখা। কেন সমচাপ রেখা তার যদি আমরা একটু এক্সপ্লেনেশন খুঁজি, একটু দেখো। আমরা কি জানি? চার্লসের সূত্র কি? ভি সমানুপাতিক টি। এর মানে এখানে আয়তন এবং তাপমাত্রার মাঝখানে সম্পর্ক রয়েছে, এবং এই সূত্রতে কিন্তু আগে থেকেই আমরা জানতাম চাপ যে রাশিটি রয়েছে সেটি এখানে ধ্রুব থাকে, তাই না? বা স্থির থাকে। যেহেতু এখানে চাপ স্থির থাকে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তাকে বলা হয় সমচাপ রেখা। সো এবার চলো চার্লসের সূত্রের লেখচিত্র থেকে আমরা কিছু প্রশ্ন ফেস করি। সো এখানে আসলে একটি লেখ দেয়া আছে, তাই না? বলা আছে যে নিচের লেখকের জন্য চাপের সম্পর্ক বের করো। চাপের সম্পর্ক বের বলতে আসলে কি? আসলে কোনটি বড় সেটি জানতে চাওয়া হচ্ছে। তো একটু যদি লক্ষ্য করি, আমরা বয়েলের সূত্র থেকে আমরা কি জানতাম? পি সমানুপাতিক 1/v না? অর্থাৎ যেখানে আমি যদি একটু এঁকে দেখাই, যেখানে আয়তন বেশি সেখানে চাপ কম, তাই না? যেখানে আয়তন বেশি সেখানে চাপ কম। তাহলে কি হবে? যেখানে আয়তন কম সেখানে চাপ বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেখানে আয়তন কম সেখানে চাপ বেশি। সো একটু দেখো, P1-এ আয়তন কত? সবচেয়ে কম। P2-তে আয়তন তার থেকে বেশি, P3-তে আয়তন তার থেকে বেশি। যেহেতু P1-এ আয়তন সবচেয়ে কম, অর্থাৎ সেখানে চাপ সবচাইতে বেশি, তাই আমরা বলতে পারি P1 হবে এখানে সবচাইতে বেশি, তাই তো? এখানে P1 হবে সবচাইতে বেশি, দেন P2। এখানে ভুল রয়েছে, আসলে এটা হবে P1, এটা হবে P2, এটা হবে P3। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে সবচাইতে বড় কোনটা হবে? P1, কারণ P1-এ হচ্ছে আয়তন সবচাইতে কম, অর্থাৎ চাপ সবচাইতে বেশি। আশা করি চার্লসের সূত্র লেখচিত্র তোমরা ভালোভাবে ধরতে পেরেছ। এবার আসি লোসাকের সূত্রে। তো আমরা জানি লোসাকের লেখচিত্রটি যদি আমরা আঁকতে চাই, প্রথমে আমাদের লোসাকের সূত্র প্রয়োজন। লোসাকের সূত্র কি ছিল? পি সমানুপাতিক টি, অর্থাৎ চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক। আর আমরা জানি সমানুপাতিক সম্পর্কের জন্য আমাদের গ্রাফটি কেমন হয়?
সরল রেখা হয়ে থাকে, তাই তো? এবং এই যে চার্লসের যে সূত্রটি রয়েছিল সেখানে কি ছিল, সেখানে হচ্ছে যেহেতু আমার চাপ স্থির ছিল তাকে আমরা কি বলেছিলাম, সমচাপ রেখা। আর যেহেতু এখানে লোসাকের সূত্রটিতে আয়তন স্থির থাকে, মানে কোনো চেঞ্জ থাকে না, তাই আমরা তাকে বলবো সম আয়তন রেখা। আশা করি লোসাকের সূত্রের এই যে গ্রাফটি রয়েছে তা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এবার আসো একটি প্রশ্ন দেখি। প্রশ্নটি হচ্ছে নিচের লেখের জন্য আয়তন এর সম্পর্ক বের করো। আবারও সেম আগের মতোই যে এখানে V1 বড় নাকি V2 বড় নাকি V3 বড়। আচ্ছা, আমরা জানি বয়েলের সূত্রতে আমরা কি জানতাম যে যেখানে হচ্ছে আমার আয়তন সবচাইতে কম সেখানে চাপ বেশি, তাই না? বা উল্টোভাবে আমরা বলতে পারি যেখানে আমার চাপ কম হবে সেখানে আমার আয়তন কি বেশি। একটু লক্ষ্য করো, এখানে যদি আমি বের করতে চাই V1 বড় নাকি V2 বড় নাকি V3 বড়, তাহলে আমি কি বের করব? তাহলে আমি বের করবো যে কোথায় চাপ কম, যেখানে চাপ কম সেখানে আয়তন কি বেশি, তাই তো? সো একটু খেয়াল করি, এখানে দেখো V1 এর ক্ষেত্রে চাপ কতটুকু, এতটুকু। V2 এর ক্ষেত্রে চাপ কতটুকু, এতটুকু। V3 এর ক্ষেত্রে চাপ কতটুকু, এতটুকু। সো আমি বলতে পারি চাপ সবচাইতে কম এ পয়েন্টে, তাই না? চাপ সবচাইতে কম এ পয়েন্টে, অর্থাৎ V3 হচ্ছে আমার সবচাইতে বড়, কারণ P এবং V এর মাঝখানে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। অন্যদিকে তারপর V2 বড় হবে, তারপর V1 বড় হবে, অর্থাৎ সবচাইতে বড় হবে হচ্ছে V3, দেন V2, দেন V1, তাই তো? সো এই সম্পর্কটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকের এই যে লেখচিত্র সম্পর্কিত যে ক্লাসটি ছিল সেটি এতটুকুই ছিল। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি খুব ভালোভাবে ধরতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।